প্রিয় নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকে প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাসে। আজকে আমি তোমাদের আলোচনা করব অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি বিষয় নিয়ে, ত্রিকোণমিতির উপর। অষ্টম অধ্যায় আমাদের 3টি অনুশীলনী আছে, 8.1, 8.2, 8.3। আজকে আমি শুধু 8.1 ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তো শুরুতেই আমি তোমাদের ত্রিকোণমিতি বিষয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করছি। ত্রিকোণমিতি শব্দটি গ্রিক ভাষায় ব্যবহৃত হয়, যার অর্থ হলো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, এবং মেজার বা পরিমাপ, অর্থাৎ শব্দটিকে বিশ্লেষণ করলে ত্রিকোণমিতি বলতে আমরা ওই বিজ্ঞানকে বুঝি যার সাহায্যে ত্রিভুজের বিভিন্ন অংশে পরিমাপ করা যায়। গোড়ার দিকে ত্রিকোণমিতি আবিষ্কারের মূল উদ্দেশ্য এর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু নতুন নতুন অনুপাত ও তত্ত্ব আবিষ্কারের ফলে এ বিজ্ঞানের পরিধি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ কেবল ত্রিভুজের কোণ নয়, যে কোনো কোণের পরিমাপের জন্য ত্রিকোণমিতির ব্যবহার করা হচ্ছে এবং বিজ্ঞানের বিভিন্ন শাখায় ত্রিকোণমিতির প্রয়োগ করা হচ্ছে। সুতরাং আধুনিক গণিতের যে কোনো শাখায় শিক্ষা লাভ করতে হলে ত্রিকোণমিতির জ্ঞান অপরিহার্য। বা সমতল ত্রিকোণমিতি, আরেকটি হলো গোলীয় ত্রিকোণমিতি। তো আমরা আমাদের নবম দশম শ্রেণীর গণিতে শুধু হলো মিউ পিটিকাস, জার্মান গণিতবিদ, জ্যোতির্বিদ ও ধর্মতত্ত্ববিদ। তিনি সর্বপ্রথম তার গ্রন্থে ত্রিকোণমিতির ইংরেজি শব্দ ট্রাইগোনমিতি শব্দটি ব্যবহার করেন। তিনি বিজ্ঞানী হেটিকাসের ত্রিকোণমিতির টেবিলের উন্নতি সাধন করেন। তিনি ইংরেজি ও ফার্সি ভাষায় ত্রিকোণমিতি শব্দটির অনুবাদ করেন। তিনি দশমিক বিন্দু আবিষ্কারের জন্য খ্যাতি অর্জন করেন। তিনি ল্যাটিন ভাষায় পুস্তক রচনার জন্য সুখ্যাতি অর্জন করেছিলেন। পরবর্তীতে ভারতীয় বিজ্ঞানী, প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিদ আর্যভট্ট, তিনি আধুনিক ত্রিকোণমিতির সূত্রপাত করেন। তার বিখ্যাত রচনা আর্যভাটিয়া, যা মূলত গণিত ও জ্যোতির্বিদ্যার সারসংক্ষেপ। এই গ্রন্থটির গণিত অংশে তিনি পাটিগণিত, বীজগণিত, সমতলীয় ত্রিকোণমিতি এবং গোলীয় ত্রিকোণমিতি, অবিরত ভগ্নাংশ, চতুর্ভুজ সমীকরণ এবং সাইন টেবিল ব্যাখ্যা করেন। তিনি সর্বপ্রথম পায়ের মান নির্ণয় করেন। প্রাচীনকাল থেকে দূরবর্তী কোনো বস্তুর দূরত্ব, উচ্চতা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে নির্ণয় করা হয়। পদার্থবিজ্ঞান, রসায়নশাস্ত্র, প্রকৌশলবিদ্যা প্রভৃতিতে ত্রিকোণমিতি ব্যবহৃত হয়। তাই ত্রিকোণমিতির গুরুত্ব অপরিসীম। বাস্তব জীবনে একটু লক্ষ্য করলেই আমরা ত্রিকোণমিতির প্রয়োগ দেখতে পাব। নিচে বাস্তব জীবনে ত্রিকোণমিতির কিছু প্রয়োগ উল্লেখ করা হলো। যে কোনো দুইটি স্থানের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় ত্রিকোণমিতি ব্যবহৃত হয়। দালান, টাওয়ার, পাহাড়ের উচ্চতা নির্ণয় ত্রিকোণমিতি ব্যবহৃত হয়। নদীর এক পার থেকে অপর পারে অবস্থিত কোনো গাছের উচ্চতা বা দূরত্ব ত্রিকোণমিতির সাহায্যে নির্ণয় করা হয়। প্রকৌশলী ও স্থাপত্যবিদগণ ত্রিকোণমিতির সাহায্যে স্থাপনা সংক্রান্ত বিভিন্ন কাজ, যেমন ভূমির পৃষ্ঠ, ছাদের ডাল স্থাপনাতে আলোকরশ্মি কত কোণে আসবে তা সম্পন্ন করেন। অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয়ে ত্রিকোণমিতি ব্যবহার করা হয়। নৌচালন বিদ্যায় ত্রিকোণমিতির সাহায্যে সমুদ্রের কোনো নির্দিষ্ট স্থান থেকে তীরের দূরত্ব নির্ণয় করা হয়। মহাকাশ বিজ্ঞানে মহাশূন্যে বিভিন্ন গ্রহ উপগ্রহের মধ্যে দূরত্ব, ব্যাসার্ধ নির্ণয়ে ত্রিকোণমিতির প্রয়োগ করা হয়েছে। প্রাচীনতম যন্ত্র শ্যাডো স্টিকে সূর্যের গতি ও সময় নির্ণয়ের জন্য ত্রিকোণমিতি ব্যবহৃত হয়। বিভিন্ন নক্ষত্রের সাহায্যে সময় নির্ণয় করতে পারে এমন অনেক ধরনের ঘড়ি ত্রিকোণমিতি ব্যবহার করে আবিষ্কৃত হয়, যেমন মেকহেড। সমুদ্রবিদ্যায় উচ্চ ঢেউয়ের উচ্চতা ত্রিকোণমিতির সাহায্যে নির্ণয় করা হয়। এছাড়াও বর্তমান বিজ্ঞান ত্রিকোণমিতির উপর নির্ভরশীল। তাই আমাদের সবারই ত্রিকোণমিতি সম্পর্কে কম বেশি জানা উচিত। আমাদের উচ্চতর গণিত নবম দশম বিষয়ে যে বিষয়টি আছে, নবম দশমে ত্রিকোণমিতি, সেখানে ত্রিকোণমিতির দুইটি শাখা ব্যবহার করা হয়েছে। একটি শাখা হলো সমতল ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করা হয়েছে।
গণিত বিষয়ে যারা পরবর্তীতে উচ্চতর ডিগ্রি লাভ করবে তাদের জন্য গোলীয় ত্রিকোণমিতির আলোচনা পরে জানতে পারবে। আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের ত্রিকোণমিতি বুঝতে হলে আমাদের অক্ষরেখা ভালো করে জানতে হবে, যেটা তোমরা সবাই কম বেশি জানো। তারপর আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করছি। দেখো x ও x প্রাইম এবং y প্রাইম দুইটি অক্ষরেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। ওকে বলে মূল বিন্দু। এটা x অক্ষ আর এটা y অক্ষ। মূলবিন্দুর ডানে x এর মান প্লাস, মূলবিন্দুর বামে x এর মান মাইনাস, মূলবিন্দুর উপরে y এর মান প্লাস, মূলবিন্দুর নিচে y এর মান মাইনাস। কিন্তু এখানে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। তাহলে এখানে হলো এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ। তাহলে ত্রিকোণমিতিক কোণ দুইটি শাখায় সীমাবদ্ধ। একটি হলো সমতল ত্রিকোণমিতি এবং অন্যটি হলো গোলীয় ত্রিকোণমিতি। বর্তমানে আমরা শুধু সমতলীয় ত্রিকোণমিতির মধ্যে সীমাবদ্ধ থাকব। এখানে তাহলে দেখো যে ত্রিকোণমিতিতে আবার 1 ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করে, 1 ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করে প্রতি 1 ভাগকে আমরা 1 মিনিট বলবো। 1 মিনিট বলবো, 1 দাগ দিলে সেটা মিনিট বোঝায়। আবার 1 মিনিটকে সমান 60 ভাগে ভাগ করে প্রতি 1 ভাগকে আমরা 1 সেকেন্ড বলবো। আশা করি সবাই বুঝেছো। আমি আবার বলছি, ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের জন্য সমকোণকে অর্থাৎ 90 ডিগ্রিকে ষাটমূলকের একক ধরা হয় এবং 60 ভাগকে, এই যে 90 ডিগ্রিকে সমান 90 ডিগ্রিকে 90 দিয়ে ভাগ করলে প্রতি 1 ভাগকে 1 ডিগ্রি বলে। আমি আবার বলছি, ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে কোণ পরিমাপের একক ধরা হয়। সমকোণ মানে কি 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিকে সমান 90 দিয়ে ভাগ করলে যে 1 ডিগ্রি যেটা পাওয়া যায় 1 ভাগ, সেটাকে আমরা 1 ডিগ্রি বলবো। আবার 1 ডিগ্রিকে 60 দিয়ে ভাগ করলে যে পাওয়া যায় সেটাকে আমরা 1 মিনিট বলবো। আবার 1 মিনিটকে সমান 60 ভাগ করে, 1 মিনিটকে আবার সমান 60 ভাগ করে প্রতি 1 ভাগকে আমরা সেকেন্ড বলবো। এবং দেখো ডিগ্রি চিহ্ন। তাহলে আমাদের ফাইনালি দাঁড়ালো যে 1 ডিগ্রি সমান দেখো ষাটমূলকটা তাহলে কি হলো 60 সেকেন্ডে 60 সেকেন্ড, এটা সেকেন্ড বলে 2 দাগ। 60 সেকেন্ড সমান 1 মিনিট 1 দাগ। 60 মিনিটে 1 ডিগ্রি। তাহলে দেখো 60 সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি আর 90 ডিগ্রি সমান 1 সমকোণ। 90 ডিগ্রি সমান 1 সমকোণ। তাহলে এটা হলো আমাদের ষাটমূলক পদ্ধতি। যদি আমাদের বলে ষাটমূলক পদ্ধতি কাকে বলে, তোমরা এই জিনিসগুলি বলবে যে ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে কোণ পরিমাপের একক ধরা হয়। আমরা জানি যে সমকোণ বা 90 ডিগ্রি কোণ এবং সমকোণকে 90 ভাগে বিভক্ত করলে প্রতি 1 ভাগকে 1 ডিগ্রি ধরা হয়। 1 ডিগ্রিকে সমান 60 ভাগ করে প্রতি ভাগকে 1 মিনিট বলা হয়। 1 মিনিটকে সমান 60 ভাগ করে প্রতি 1 ভাগকে সেকেন্ড বলা হয়। তাহলে এই পদ্ধতিতে আমরা ষাটমূলক লিখব। এখন যদি বলে বৃত্তীয় পদ্ধতি কি,
বৃত্তীয় পদ্ধতি যে পদ্ধতি কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান কোণ বলে। বৃত্তীয় পদ্ধতিতে এক রেডিয়ান কোণকে কোণ পরিমাপের একক ধরা হয়। বৃত্তীয় পদ্ধতিতে এক রেডিয়ানকে কোণ পরিমাপের একক ধরা হয়। তাহলে বৃত্তীয় পদ্ধতি কি? যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কোণ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান কোণ বলে, এবং বৃত্তীয় পদ্ধতিতে এক রেডিয়ান কোণকে কোণ পরিমাপের একক ধরা হয়। তাহলে ডিগ্রি আর বৃত্তীয় পদ্ধতির একটু সম্পর্ক আমাদের জানা উচিত। তাহলে যদি আমাদের প্রশ্ন করে রেডিয়ান কোণ কাকে বলে, আশা করি সবাই পারবে যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ একটা বৃত্ত যদি হয়, এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ সমান কম্পাস দিয়ে মেপে এখান থেকে যে চাপ কাটবে অর্থাৎ এটা সমান এটা হবে, সেটা হবে এই যে ব্যাসার্ধ, আমি ধরলাম পি ও বি। যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ ও পি ইকুয়াল টু আর, তাহলে এটাও কি আমাদের আর। যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ বলে, এবং বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের রেডিয়ান কোণকে কোণ পরিমাপের একক ধরা হয়। তাহলে আমরা দেখো লিখতে পারি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। রেডিয়ানকে সি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত রেডিয়ান ঊর্ধ্ব থাকে, আমরা 180 ডিগ্রি বা শুধু পাই বললে বুঝবো যে সেটা রেডিয়ানে আছে। তাহলে 1 ডিগ্রি সমান কত হয়? দেখো পাই বাই 180 রেডিয়ান। এভাবে যদি আমাদের 5 ডিগ্রি, 4 ডিগ্রি, 3 ডিগ্রি যে কোনো কোণ দিলে কিন্তু আমরা বের করতে পারবো। বা যদি বলি 90 ডিগ্রি, তাহলে দেখো পাই গুণ 90 180 রেডিয়ান, তাহলে 90 কত হয়? পাই বাই 2 রেডিয়ান। একই রকম করে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে গেছি, আবার যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে আসি তাহলে দেখো পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, সুতরাং 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। দেখো সম্পর্কটা কিন্তু আমাদের জানতে হবে। আমরা অনেক সময় রেডিয়ানে চলে যাব, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, অর্থাৎ 1 ডিগ্রি সমান পাই বাই 180, আবার 1 রেডিয়ান সমান দেখো 180 বাই পাই। এটা সম্পূর্ণ কিন্তু বিপরীত মানটা আমাদের অঙ্ক করতে এটা কিন্তু কাজে লাগবে। অনেক সময় থাকবে ডিগ্রিতে প্রকাশ করো, রেডিয়ানে প্রকাশ করো। রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ প্রমাণ করে, এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য ত্রিকোণমিতিতে, যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। একটু আগে আমি তোমাদের বলেছি যে রেডিয়ান কোণ কাকে বলে। দেখো এটা কেন্দ্র, তাহলে এটা আমাদের রাফ ও পি, এটা সমান, অর্থাৎ এটা সমান এটা মেপে নেবে বি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি ও বি একটি রেডিয়ান কোণ। দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি ও বি একটি রেডিয়ান কোণ, প্রমাণ করতে হবে যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। তাহলে এটা আশা করি সবাই পারবে। অঙ্কন ও বিন্দু হতে ওই ব্যাসার্ধের ও পি এর উপর ওই লম্ব আঁকি। তাহলে এটা যদি লম্ব হয় এটা কিন্তু 90 ডিগ্রি। অঙ্কন কি? ও পি ব্যাসার্ধে ও বিন্দুতে ওই লম্ব আঁকি, অঙ্কন। আশা করি সবাই পারবে। এখন দেখো প্রমাণ। চাপ এপি কি? পরিধির কিন্তু 1/4, যে পরিধির 1/4। এক চতুর্থাংশ মানে কি? পরিধি কি? 2 পাই আর, আর 1/4 4 ভাগের 1 ভাগ। এটা যদি আমরা কাটাকাটি করি দেখো 2 2 কাটা
পাই আর বাই 2 হয়। তাহলে চাপ এপিটা হইতেছে পরিধির 1/4। এখন আমরা জানি বৃত্তের কোনো কেন্দ্রের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ওই কেন্দ্রচাপের সমানুপাতিক। যে কোনো বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। যদি বৃত্তচাপের সমানুপাতিক হয় তাহলে কি দাঁড়ায়? চাপ AB বাই আর তোমরা যদি বইয়ের মতো করে পড়ো, বই এখানে পি দেওয়া আছে, এখানে আশা করি পি এখানে নিলেও হবে, যেহেতু অনেকে বই দেখে পড়বে। তাহলে এটা দিবে বি, এটা দিবা পি, যে পি ও বি, তখন চাপ কি হবে? এটা হবে কিন্তু এবি। যে চাপ এবি সমান পরিধির 1/4, অর্থাৎ 2 পরিধি হলো 2 পাই আর 1/4 কাটাকাটি হতো। আর আরেকটা সূত্র লাগবে যে কি বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। আর চাপ এবি ইকুয়াল টু আর চাপ পিবি ইকুয়াল টু কি? দেখো চাপ পিবি ইকুয়াল কিন্তু এটা আর এটা ধরে নিয়েছি, এটা সমান এটা, এবং রেডিয়ান কোণের শর্তই কিন্তু এটা। তাহলে যে অ্যাঙ্গেল এওবি বা অ্যাঙ্গেল পিওবি, অ্যাঙ্গেল এওবি ইকুয়াল চাপ পিবি। আমি এটা জাস্ট বোঝাচ্ছি তোমাদের। চাপ এবি, এখান থেকে যদি আমরা কোণাকুণি গুণ করি অ্যাঙ্গেল পিওবি, তাহলে এটা এখানে রেখে দাও। চাপ পিবি, চাপ এবি, আর এটা গুণ হয়ে যায় অ্যাঙ্গেল এওবি। তাহলে চাপ পিবি কি আর চাপ এবি কি? দেখো পাই আর বাই 2, আর অ্যাঙ্গেল এওবি কিন্তু এক সমকোণ। দেখো অ্যাঙ্গেল এওবি এক সমকোণ। তাহলে এটাকে যদি আর আর কাটা থাকে আমাদের 2 বাই পাই, যেহেতু পাই এবং সমকোণ উভয় ধ্রুবক, সেহেতু রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, রেডিয়ান কোণ অ্যাঙ্গেল পিওবি একটি ধ্রুবকোণ। আশা করি সবাই বুঝেছ। একটু পড়লে তোমরা এটা পারবে। খুব সহজ একটি প্রতিজ্ঞা এবং পরীক্ষায় অবশ্যই থাকে এবং আসে। তাহলে আমি এটা তোমাদের বোঝার জন্য একটু রাফ বুঝিয়েছি, বই সুন্দর করে দেওয়া আছে। আমি এখন সরাসরি দুই একটি উদাহরণ না ঠিক, যেটা আমাদের পরীক্ষাতে থাকে, যেমন অনেক সময় বলা থাকবে চতুর্ভাগ। তাহলে চতুর্ভাগ কিন্তু একটু আগে আমি তোমাদের দেখিয়েছি, যেটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। এখন যদি আমাদের প্রশ্ন করে যে 430 কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত, 430 কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত? দেখো 430 কি ধনাত্মক না ঋণাত্মক? অবশ্যই ধনাত্মক। একটু আগে আমি বলেছি তোমাদের ধনাত্মক কোণ কোন দিকে করে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে কি হবে? এখান থেকে ঘুরতে ঘুরতে এদিকে আসবে। এটা কত? 360। যেহেতু 360, তাহলে আমাদের আছে 400 আর এটা গুণ 90 ইকুয়াল 360, আর বাকি থাকে কত? আমার হলো 430। তাহলে দেখো 430 বিয়োগ 360, 70 কিন্তু বাকি থাকে। আশা করি সবাই ব্যাপারটা বুঝেছে। আমি কি করেছি যে চট করে এটারে 90 দিয়ে ভাগ করবা, অর্থাৎ 90 দিয়ে গুণ। 90 দিয়ে গুণ করলে এটাকে 90 দিয়ে গুণ না, মানে গুণ ভাগফল, এটাকে আমি দেখো লিখে দেখাচ্ছি 4 গুণ 90। এই সংখ্যাটাকে তোমরা যে কোণটা থাকবে সেটাকে 90 দিয়ে ভাগ করবে। ভাগ করলে দেখবে পূর্ণ সংখ্যা 4 দশমিক সামথিং হয়। তাহলে পূর্ণ সংখ্যারে 90 দিয়ে গুণ করবে, 360 হয়। আমাদের বাকি থাকে 70 ডিগ্রি। তাহলে এখন দেখো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90, এটা 90, তাহলে 90 90 180 270 360।
360 যাওয়ার পরে যেহেতু ধনাত্মক, তাহলে কি একই দিকে আরো কিছু যাচ্ছে, তাহলে এটা হলো আমাদের কোণ, যে আবার এখান থেকে ঘুরতে ঘুরতে এখানে এসে এই জায়গায় গিয়ে আমাদের মিশেছে। তাহলে আমাদের কোণটা হলো কত? প্রথম চতুর্ভাগে। 430 কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত? প্রথম চতুর্ভাগে অবস্থিত। আশা করি সবাই বুঝেছো। কিভাবে লিখবে? যে 430 কোণটি ধনাত্মক কোণ এবং 4 সমকোণ অপেক্ষা বড়, কিন্তু 5 সমকোণ অপেক্ষা ছোট। কারণ 5 সমকোণ হইলে আবার এটা বড় হতো, 5 সমকোণ অপেক্ষা ছোট। সুতরাং 430 কোণটি উৎপন্ন করার জন্য কোন রশ্মিকে 4 সমকোণ বা একবার সম্পূর্ণ ঘুরলো, এই যে একবার সম্পূর্ণ ঘুরে একই দিকে আরো 70 ডিগ্রি গিয়েছে, আরো 70 ডিগ্রি ঘুরতে হয়েছে। তাই 430 কোণটি কোথায় অবস্থিত? প্রথম চতুর্ভাগে অবস্থিত। তোমরা এভাবে পরীক্ষার খাতায় লিখবে। তাহলে ধনাত্মক হলে এভাবে করবে, এবং নৈবিত্তিক এবং কর অ্যানসারে কিন্তু এই ধরনের অঙ্ক প্রায় থাকে এবং আসে। এখন দেখো ঋণাত্মক কোণ যদি বলে 530, এটা কি? ঋণাত্মক। ঋণাত্মক কোন দিকে ঘুরে? ঘড়ির কাঁটার দিকে। তাহলে এখান থেকে দেখো এক গুণ না, কত হলো? 360। তাহলে একটু আগে তোমাদের আমি বলেছিলাম যে এটাকে চট করে কি করবে? 4 গুণ 90 দিবে। 90 হয় না, কত হবে? যে 5 তোমরা ক্যালকুলেটরে ভাগ করবে। দেখো 5 দিয়ে যদি দেই, 5 নং 45, কত হয়? 450। আমাদের আরো শর্ট পরে কত? আরো শর্ট পরে -70 ডিগ্রি। দেখো তাহলে এটাকে কেউ যদি এভাবে লেখো আরো সহজ, যে মাইনাস কত? 5 নং 45 -70 ডিগ্রি। আর এটাকে আমরা 450 ডিগ্রি -70 ডিগ্রি যোগ করলে 530। তাহলে 450-এ 90 দিয়ে ভাগ করে গুণ করেছি, এত হয়। আরো থাকে কত? 70। এখন দেখো এখান থেকে ঘুরে ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার ঘুরলো 360, এতুই আসলো একই দিকে, যেহেতু এটাও ঋণাত্মক। তাহলে কত হলো? 360 5 গুণ না, এই যে 5 সমকোণ, 4 সমকোণ, 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ, এখান থেকে ঘোরা হয়েছে। দেখো 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ, 5 সমকোণ, এটি হলো 5 সমকোণ। তাহলে মাইনাস আরো কিছু এদিকে আমাদের কিন্তু অতিক্রম করেছে, একই দিকে ঘুরতেছে। আশা করি সবাই বুঝেছো। তাহলে কি লিখবে? যে 520 দিলে এটা 80 হয়, 30 দিলে 80, তাহলে আমরা 80 লিখতে পারি। এটা 80 হয়। দেখো 530, বই আছে 520, আমি 30 লিখেছি। 0 0 8 5 13 3 আর 5 580 থাকে। তাহলে আরো কিন্তু 80 ডিগ্রি একই দিকে অতিক্রম করতেছে। তাহলে কিভাবে লিখবে? যে 530 কোণটি ঋণাত্মক কোণ এবং 530 কোণটি উৎপন্ন করতে কোন রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে একবার সম্পূর্ণ ঘুরে একই দিকে আরো এক সমকোণ, একবার হইলে এই পর্যন্ত আরো এক সমকোণ, এটুক হলো 90 ডিগ্রি। তাহলে একবার ঘুরে আরো এক সমকোণ বা 90 ডিগ্রি এবং 80 ডিগ্রি ঘুরে তৃতীয় চতুর্ভাগে আসতে হয়েছে। সুতরাং 530 কোণটি প্রথম, 530 কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। দেখো এটা কি ছিল? এটা ছিল প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আগে ছিল এটা আমাদের চতুর্থ। আর প্রতিটা ভাগ কিন্তু 90 ডিগ্রি করে। তাহলে দেখো আবার যে আমাদের -530 কোণটি ঋণাত্মক কোণ এবং 530 কোণটি উৎপন্ন করতে কোন রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে একবার সম্পূর্ণ ঘুরে একই দিকে আরো এক সমকোণ বা 90 ডিগ্রি এবং 80 ডিগ্রি ঘুরে তৃতীয় চতুর্ভাগে আসতে হয়েছে। সুতরাং -530 কোণটি কোথায়? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত।
তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। আশা করি সবাই বুঝেছ। তাহলে মাইনাস আর প্লাসের এই জিনিসটা কিন্তু একদম বুঝতে হবে। যদি তোমরা না বুঝো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি পরবর্তীতে আবার তোমাদের করে দিতে পারবো। এখন দেখো আমরা অনুশীলন থেকে 2-1টি অঙ্ক করে দিচ্ছি তোমাদের। দেখো 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড। একটু আগে আমি দেখিয়েছি ডিগ্রি মিনিট সেকেন্ড এতকে রেডিয়ানে আনে প্রকাশ করো। তাহলে রেডিয়ানে প্রকাশ করতে গেলে দেখো আমাদের কি করতে হবে, 30 ডিগ্রি 12 মিনিট, আমরা জানি 60 সেকেন্ড 1 মিনিট, তাহলে 36 আমরা 60 দিয়ে ভাগ করব, আর তখন এই পুরোটা কিন্তু মিনিট হয়ে যায়। এটা তো মিনিট আমাদের আছে, 36টা 60 দিয়ে ভাগ করলাম, সেটা মিনিট হলো। এখন যদি আমাদের ভগ্নাংশের কাটাকাটি যায় সেটা আমরা করব, না গেলে ভগ্নাংশ ভাঙবো। যেহেতু কাটাকাটি যায় আমরা করে নিব। 12 দিয়ে 3 12 36, 5 12 60, কাটাকাটি গেলে করলে সুবিধা হবে। তাহলে দেখো এটা সমস্ত ভাঙাও, 5 12 60 63, সমস্ত আমরা এইভাবে ভেঙে থাকি যে হর যা থাকবে তাই, সামনে পূর্ণ সংখ্যা গুণ 5 12 60 63। আবার দেখো 30, এটা আছে মিনিট, তাহলে 60 মিনিটে কিন্তু আমাদের 1 ঘন্টা, তাহলে এটা কি আবার আমরা 60 দিয়ে ভাগ করব, আর তখন কিন্তু আমাদের ডিগ্রি হয়ে যাবে। পুরোটা কি হয়ে যাবে, ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা যদি আমাদের আবার কাটাকাটি যায় তোমরা করবে, কাটাকাটি গেলে কিন্তু সুবিধা আছে যে 3 দিয়ে দেখো, 3 দিয়ে কাটলে 20, 3 দিয়ে কাটলে 21 ডিগ্রি। আশা করি সবাই বুঝেছ। এটা আছে সেকেন্ড, সেকেন্ডে 60 দিয়ে ভাগ করছে মিনিট, আবার আমরা জানি 60 মিনিটে 1 ডিগ্রি, আবার 60 দিয়ে ভাগ করেছি, আমরা ওখানে চলে গেছি। এটাকে সমস্ত ভাঙাও, সমস্ত ভাঙালে কত হয় দেখো, 22টাকে গুণ করে নাও তোমরা, 21 আর 5 করিতে 100 ডিগ্রি। তাহলে কত হয়, 100 গুণ করো 3000 যোগ 21, তাহলে হয় 3021 ডিগ্রি। এটাকে আমাকে কিসে নিতে বলছে, রেডিয়ানে। একটু আগে আমি তোমাদের লিখে দিয়েছি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, সুতরাং 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে পাই বাই 180 দিয়ে কিন্তু আমরা সেটাকে গুণ করলে রেডিয়ান হয়ে যাবে, আর তখন আমরা বলবো রেডিয়ান। এখন দেখো কত হয়, সরি এটা 21, তাহলে 21 পাই এত রেডিয়ান। এটাকে ক্যালকুলেটরের সাহায্যে তোমরা ভাগ করো, ক্যালকুলেটরের সাহায্যে যদি ভাগ করো দেখো পাবে 0.5273 রেডিয়ান। উপরে যদি আমরা সি লিখি সেটাকে রেডিয়ান বোঝায়। তাহলে এভাবে কিন্তু আমরা ডিগ্রি মিনিট 60 মূলক থেকে রেডিয়ানে যেতে পারবো, আবার রেডিয়ান থেকেও কিন্তু আমরা 60 মূলকে ফিরতে পারবো। আশা করি সবাই বুঝেছ। অনুশীলনীতে আমাদের অনেকগুলি অঙ্ক আছে, তোমরা করবে।
3π/13 কে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। তাহলে দেখো 3π/13 এটা রেডিয়ান আছে, আমি দেখিয়েছিলাম তোমাদের পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। সুতরাং 1 রেডিয়ান সমান π/180/π ডিগ্রি। তাহলে রেডিয়ান আছে আমাদের, আমরা গুণ করে কোথায় চলে যাব? 180/π। তাহলে দেখো পাই কাটা, তাহলে আমাদের হয় কত? শুধু নিচে থাকে 13, উপরে হয় 500। এটা গুণ করো, 3 আর 54, 540। এটা কি আছে? ডিগ্রি, কিন্তু আমরা ডিগ্রি লিখে দেব। এটা আমাদের এখন ডিগ্রি। 13 দিয়ে ভাগ করো তোমরা ক্যালকুলেটরে, 13 দিয়ে ভাগ করলে দেখো কত হয়। দেখো আমিও ভাগ করে দিচ্ছি। 540 ভাগ 13 হয় দেখো 41.5384 ডিগ্রি। এটা কিন্তু আমাদের ডিগ্রি। ডিগ্রি কোনটা? পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এটা আমাদের হয়ে গেছে ডিগ্রি। আমরা দশমিক 538461 গুণ করলাম 60 মিনিট দিয়ে। এখন হলো মিনিট। তাহলে দেখো 41 মিনিট। এটা গুণ করো ক্যালকুলেটরে, আবার দশমিকের পরের টুকরে 60 দিয়ে গুণ করবা। 0.538461 গুণ 60। দেখো এটাকে গুণ করলে আবার হয় 32.30766। এটা কিন্তু আমাদের মিনিট। মিনিট কিন্তু এক দাগ, আমি মিনিটই রাখলাম। এখন এটাকে যদি আবার বের করে নিয়ে আসি তাহলে এটা কিন্তু মিনিট। তাহলে দেখো 41 ডিগ্রি 32 মিনিট থাকলো কত? 0.3730766। আবার 60 সেকেন্ড দিয়ে গুণ করো। এটা হলো এখন সেকেন্ড। দশমিক 307666 গুণ 60। দেখো কত হয়। গুণ করো ক্যালকুলেটরের সাহায্যে। 18.46 হয় দেখো। তাহলে আমরা এটা মুছে দিই। একচল্লিশ ডিগ্রি 32 মিনিট 18.46 সেকেন্ড। এভাবে আমরা করব। আশা করি সবাই বুঝেছো।
যেটাকে ইনটু আকারে গুণ করে করে আমরা যাব, বের করে দিব একটা একটা করে, একটা একটা করে বের করে দিলে আমরা ডিগ্রি, প্রথমে ডিগ্রি আসল আমাদের, দেখো ডিগ্রি ছিল, এটা ডিগ্রি 13 তে ভাগ করেছি, সিম্পল এত ডিগ্রি, তাহলে 60 মিনিটে আবার 1 ডিগ্রি 60 দিয়ে গুণ করব, 60 দিয়ে গুণ করলে আমাদের দেখো ক্যালকুলেটরের সাহায্যে 32.30 এত মিনিট হয়, তাহলে 32 বাইরে নিয়ে আসলাম পূর্ণ সংখ্যা, আবার এটাকে 60 দিয়ে গুণ করব, 60 সেকেন্ড, তখন সেকেন্ড হয়ে গেল, তাহলে সেকেন্ড হলে দেখো ক্যালকুলেটরে ভাগ করলে 18.459 সামথিং হয়, আমরা দশমিকের পরে 2 ঘর রাখলে তার আগের ঘরে 1 যোগ হয়, তাহলে 41 ডিগ্রি 32 মিনিট 18.46 সেকেন্ড আমাদের উত্তর। আশা করি সবাই বুঝেছ। এখন আমি দুইটি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি, যেহেতু সময় কম, সময় আমরা বেশি পাবো না। পাঁচ নম্বর অঙ্ক, অনুশীলনী 8.1 5 নম্বর অঙ্কে আমরা চলে যাই। দেখো তিনটি অনুপাত দেওয়া আছে, কি দেওয়া আছে, কোন ত্রিভুজে তিনটি অনুপাত 2:5:3 হলে ক্ষুদ্রতম বৃহত্তম কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। যেমন অনুপাত থাকলে আমরা সাধারণ কিছু একটা ধরে নেই, তাহলে মনে করি বা ধরি ত্রিভুজের কোণ তিনটি, কোণ তিনটি যথাক্রমে 2x রেডিয়ান, 5x রেডিয়ান ও 3x রেডিয়ান। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। যেহেতু আমাদের বৃত্তীয় মান বলেছে, তাহলে প্রশ্ন মতে দেখো 2x রেডিয়ান প্লাস 5x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান ইকুয়াল পাই রেডিয়ান। উভয় পক্ষ থেকে আমরা যদি রেডিয়ান বাদ দিয়ে দেই, তাহলে দেখো 2 আর 5 7, 7 আর 3 10 x রেডিয়ান পাই রেডিয়ান। উভয় দিক থেকে আমরা রেডিয়ান বাদ দিয়ে দিলাম, x ইকুয়াল টু পাই/10 রেডিয়ান। এখন দেখো আমাদের প্রশ্নে চেয়েছে ক্ষুদ্রতম বৃহত্তম মান, তাহলে প্রশ্নের দিকে তাকাও, ক্ষুদ্রতম কত 2x আর বৃহত্তম কত 5x। প্রশ্নে দেখো এটা হলো ক্ষুদ্রতম আর বৃহত্তম এটা, সুতরাং ক্ষুদ্রতম কোণটি 2 গুণ x এর মান পাই/10, দুইটা কাটাকাটি যায়, দেখো 5/2 পাই/5 রেডিয়ান। ব্র্যাকেট দিয়ে দিলে ভালো, ব্র্যাকেট ছাড়াও দিলে হবে, এত রেডিয়ান। আর বৃহত্তম কোণটি কত, বৃহত্তম কোণটি কত দেখো 5, তাহলে 5 গুণ পাই/10 রেডিয়ান, তাহলে 5 দিয়ে কাটা, 5 দুগুণে 10 পাই/2 রেডিয়ান। আমাদের এই দুইটা নির্ণয় উত্তর। আশা করি সবাই বুঝেছ। তাহলে বৃত্তীয় পদ্ধতি বললে এভাবেই করবে, আর যদি ষাটমূলক বলে তখন কিন্তু 180 ডিগ্রি দিয়ে করতে হবে। ষাটমূলক হলে ডিগ্রি 180, ত্রিভুজের তিন কোণের সমষ্টি
180 ডিগ্রি ওইভাবে করবে। সাত নাম্বার দেখো, আমরা যদি এটাকে রেডিয়াল কোণ এরকম ধরি, এরকম কল্পনা করি, ও এ বি, এটা আমাদের কেন্দ্রে কোণ 5 ডিগ্রি। আর ব্যাসার্ধ দেওয়া আছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব নির্ণয় করো। আর এখানে কিন্তু আমাদের যত ডিগ্রি থাকবে, ডিগ্রিকে আমরা কোণের বৃত্তীয় মানে প্রকাশ করব। তাহলে দেখো দেওয়াই আছে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হলো আর, যেখানে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6440 কিলোমিটার কিমি। ঢাকা ও চট্টগ্রাম থেকে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব চট্টগ্রামের দূরত্ব সমান S। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল 5 ডিগ্রি। তাহলে 5 ডিগ্রিরে আমরা একবারে রেডিয়ানে নিয়ে যাব। আমরা জানি 1 ডিগ্রি সমান কত, π/180 রেডিয়ান, যেটা আমি তোমাদের দেখিয়েছি। তাহলে 5 গুণ π/180 রেডিয়ান, এটা 5π/180 রেডিয়ান। তোমরা এটাকে ক্যালকুলেটরের সাহায্যে একবারে গুণ ভাগ করে নাও। একবারে দেখো গুণ ভাগ করলে হয় 0.0873 0.0873 রেডিয়ান। তাহলে আমরা জানি চাপ বাই ব্যাসার্ধ সমান কোণের বৃত্তীয় মান। চাপ বাই ব্যাসার্ধ সমান কোণের বৃত্তীয় পরিমাপ। চাপ কত, চাপ হলো S, ব্যাসার্ধ হলো r, বৃত্তীয় মান থিটা। সুতরাং S ইকুয়াল টু r থিটা। আর এর মান কত, 6440, আর থিটার মান দেখো 0.0873, এটা আছে কিলোমিটার। এখন হবে কিলোমিটার, ক্যালকুলেটরে গুণ করো। ক্যালকুলেটরে গুণ করলে দেখো হয় 562 কিলোমিটার, প্রায় 562 কিলোমিটার প্রায়। কেন প্রায় হলো, এখানে আমরা প্রায়ের মান নিয়েছিলাম এবং প্রায়ের মান ব্যবহার করলে সেখানে অবশ্যই আমাদের প্রায় লিখতে হয়। আশা করি সবাই বুঝেছ। খুবই সহজ একটি অঙ্ক। আমরা এখানে আরেকটি অঙ্ক করব। মনে হয় ক্লাসটি অনেক বড় হয়ে যাচ্ছে।
13 নম্বর। 13 নম্বর দেখো, এরকম আমাদের একটা কোণ আছে পাহাড় থেকে অনেক দূরে, থিটা। থিটার মান দেখো দেওয়া আছে 8 মিনিট, এটা মিনিট। এ বি ও, এটা আমাদের রাফ চিত্র, তোমরা দিলেও পারো, না দিলেও হবে। যে পাদবিন্দু এ, পাহাড়ের পাদবিন্দু মানে এ বি, পাহাড়ের পাদবিন্দু থেকে 750 কিলোমিটার দূরে ও বিন্দুতে পাহাড়টি এই ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এও ইকুয়াল আর ব্যাসার্ধ যেটা দেওয়া আছে 750 কিলোমিটার, কেন্দ্র উৎপন্ন কোণ 8 মিনিট। তাহলে এটাকে আমরা দেখো 13 নম্বর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 750 km কিলোমিটার, কেন্দ্র উৎপন্ন কোণ থিটা ইকুয়াল 8 মিনিট। আমরা এটাকে একটু সহজ করে নিব। দেখো আমরা জানি 60 মিনিটে 1 ডিগ্রি, সুতরাং 1 মিনিটে 1/60 ডিগ্রি। যাতে তোমরা সহজে বুঝতে পারো সেই জন্য আমি একটু করে দিচ্ছি অঙ্কটা। তাহলে দেখো 1 গুণ 8/60 ডিগ্রি, কাটাকাটি যদি করতে পারো, না করলেও হবে এত ডিগ্রি। আবার 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, সুতরাং 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান। আর কত ডিগ্রি আছে, সুতরাং 8/60 ডিগ্রি সমান পাই গুণ 8, 180 গুণ 60 রেডিয়ান। এটাকে ক্যালকুলেটরের সাহায্যে বা অন্য যে কোনো ভাবে তোমরা এখানে মান বের করে নিতে পারো। মানটা বের করলে হয় যে পাই/1350, এটাকে ক্যালকুলেটরে ভাগ করে দাও। এটা দেখো কাটাকাটিও যায়, গুণ করো ক্যালকুলেটরে। দেখো 180 গুণ 60, যেহেতু ক্যালকুলেটরে করবো এই জন্য এখন কাটাকাটি না করলেও হয়। তবে দেখো 8 পাই এত রেডিয়ান, এটাকে ক্যালকুলেটরে একবারে ভাগ করে দাও। ক্যালকুলেটরে পায়ের মান আছে তোমাদের ভাগ 1000, 10,800, বাইটেই রাখতে পারো, কোনো সমস্যা নাই। যদি এটা রাখো তাও হবে। এটা রাখলে তারপরে আমরা অঙ্কটুকু করব। যে আমরা জানি পাহাড়টির উচ্চতা ধরি পাহাড়টির উচ্চতা ইকুয়াল পাহাড়টির চাপ সমান S। উচ্চতার চাপ একই কথা, সুতরাং আমরা জানি S ইকুয়াল টু আর থিটা। পাহাড়ের মান 750, থিটার মান 8 পাই বাই 1000 আর 10,800 কেমি হবে এখন কিলোমিটার। এটা ক্যালকুলেটরের সাহায্যে একবারে কাটাকাটি করো তোমরা, তারপরে দেখো আমাদের প্রত্যাশিত উত্তর চলে আসে। একবারে কিলোমিটার দেওয়া আছে আমাদের 750 কিলোমিটার। এক 1.745 কিলোমিটার, 1.745 কিলোমিটার।
বা কেউ যদি মিটারে রাখতে চাও সেটাও আমাদের হবে। তাহলে আবার 1000 দিয়ে গুণ করে দিবে। তাহলে এভাবেই অঙ্কগুলি করতে হবে। আর অনুশীলনে কিছু অঙ্ক আমাদের করা উচিত ছিল, সময় স্বল্পতার জন্য করা হচ্ছে না। আশা করি সবাই বুঝেছ এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ক্লাসটি। আমি শিক্ষার্থী বন্ধুদের বলবো, তোমরা তোমাদের অনুশীলনের যে উদাহরণগুলি আছে 8.1-এর অনুশীলনের আগে উদাহরণগুলি মনোযোগ দিয়ে করবে। যদি উদাহরণগুলি করো তাহলে উদাহরণের মতো হুবহু অঙ্কগুলি অনুশীলনীতে আছে এবং আমি যেভাবে করে দিলাম যদি এভাবে করো আশা করি সবাই বুঝতে পারবে। 8.1-এ আমাদের সাধারণত জানতে হয় রেডিয়ান আর বৃত্তীয়, রেডিয়ান বা বৃত্তীয় কোণ এবং ষাটমূলকের মধ্যে সম্পর্ক, অর্থাৎ রেডিয়ান থেকে কিভাবে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে যাব, আবার রেডিয়ান থেকে কিভাবে মিনিট ডিগ্রি সেকেন্ডে আসব, দুইটাই আমাদের জানতে হবে। ডিগ্রি মিনিট সেকেন্ডকে কিভাবে রেডিয়ানে যাব, আবার রেডিয়ান থেকে কিভাবে মিনিট ডিগ্রি সেকেন্ডে আসব, দুইটাই জানতে হবে এবং পারতে হবে। আরেকটা জিনিস যেটা আমি দেখিয়েছি যে কোন দুই প্রকার, ধনাত্মক ঋণাত্মক। ধনাত্মক ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং ঋণাত্মক ঘড়ির কাঁটার দিকে যে বিভিন্ন ধনাত্মক এবং ঋণাত্মক কোন চতুর্ভাগে অবস্থিত সেই জিনিসটা পরীক্ষায় অবশ্যই আসে এবং থাকে। তাহলে এই জিনিসগুলি যদি তোমরা ভালো করে দেখো, আরেকটি জিনিস বলেছি যে রেডিয়ান কোণ কাকে বলে এবং প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। এই জিনিসগুলি যদি 8.1 থেকে পড়ো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় পূর্ণাঙ্গ নাম্বার পাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার, একই সাথে সাবস্ক্রাইব করবে। সকলকে আবারও ধন্যবাদ।